কলকাতা থেকে মাত্র 6 থেকে 7 ঘন্টায় পৌঁছানো যায় এখানে, অথচ আমরা অনেকেই এর নাম কখনো শুনিনি। কেমন জায়গা, কি করে বোঝাবো? এখানে রয়েছে দিগন্তব্যাপী মা গঙ্গা, তার মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে 3টি দ্বীপ, আর সেই দ্বীপগুলোকে প্রহরীর মতন পাহারা দিচ্ছে বড় বড় পাথর। আবার আবার সি বিচের মতন রয়েছে বালিয়াড়ি, কাছেই রয়েছে 1200 বছরের পুরনো গৌরবময় ইতিহাস। বশিষ্ঠ মুনির তপভূমি বটেশ্বর ধামও রয়েছে এখানে, আর আর রয়েছে অগণিত রহস্যময় পাহাড়ি গুহার সাম্রাজ্য। সবটাই দেখে নেওয়া যাবে একদিনে। কিভাবে, সেই নিয়েই তো এই ভিডিও। আমি ডুগং দত্তা, দ্য মকিং মং, এক্সপ্লোরিং লাইফ অ্যান্ড লাভলি প্লেসেস। হাওড়া থেকে বেশ কয়েকটি ট্রেন থাকলেও আমি এসেছি রাতের ট্রেনে, জামালপুর এক্সপ্রেস। হাওড়া থেকে ছাড়ে রাত 9:30টায়, আর কেহেলগাঁও পৌঁছয় ভোর 4:30। ভোর 4:35, প্রায় ঠিক সময়ে পৌঁছে দিল আমাদের কেহেলগাঁও, আর আমাদের ছেড়ে ট্রেনটি এগিয়ে গেল জামালপুরের উদ্দেশ্যে। কেহেলগাঁও কেমন যেন পাহাড়ি নাম মনে হচ্ছে না? আসলে স্থানটি রয়েছে বিহার রাজ্যের ভাগলপুর জেলার গঙ্গার পাড়ে। 6টার পর বেরোলাম স্টেশন থেকে, প্রায় শুনশান স্টেশন। এনটিপিসির পাওয়ার প্ল্যান্ট না থাকলে হয়তো এ কটা লোকও দেখা যেত না। যাই হোক, এখান থেকে 100 টাকায় একটা টোটো নিয়ে চলে এলাম সোজা গঙ্গার ঘাটে। মার্চের শেষ, তবু বাতাস এখনো ঠান্ডা। নদীর ওপর রয়েছে কুয়াশাও। মা গঙ্গা এখানে সুদূর সুদূর বিস্তৃত। 600 টাকায় একটি ছোট্ট নৌকো পুরোপুরি ভাড়া করলাম। এমনিতে 100 টাকায় নিয়ে যায়। 3টি মন্দির ঘুরিয়ে আনে, যার একটিতে রয়েছে শান্তিধাম মন্দির। ঘুরে আসতে মোট সময় লাগে ঘন্টাখানেক, তবে আমার সময় একটু বেশি লাগবে, কারণ আমাকে তো প্রতিটি দ্বীপে গিয়েই তুলতে হবে ছবি। গঙ্গার জল এখানে বেশ পরিষ্কার, অনেকটা সমুদ্রের মতো, তবে ঢেউ নেই। ওই দেখো, গ্যাঞ্জেটিক ডলফিন, ন্যাশনাল অ্যাকোয়াটিক অ্যানিম্যাল। এই অঞ্চলটি আসলে ওদের জন্য সংরক্ষিত স্যাংচুয়ারি। আমার পেছনে যে যে দ্বীপটি দেখতে পাচ্ছ, তার নাম শান্তি বাবা ধাম। না, তবে না, আগে এটাই নয়, আমরা আগে সব থেকে দূরের দ্বীপটিতে যাব, আর ফেরার পথে সবার শেষে দেখে ফিরব এই 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 দ্বীপটি। অনেক গল্প ও কিংবদন্তি রয়েছে এই মা গঙ্গা ও তার মাঝের এই দ্বীপগুলো নিয়ে। পুরাণ মতে এই গঙ্গার মাঝেই ছিল ঋষি জানুর তপবন, তপস্যা ক্ষেত্র। একবার গঙ্গার স্রোতে তার আশ্রম ক্ষতিগ্রস্ত হয়, বিঘ্নিত হয় তার ধ্যান, আর তাই সে রাগে সম্পূর্ণ গঙ্গাকে পান করে ফেলেন। পরে রাজা ভগীরথের অনুরোধে তার ডান কান দিয়ে আবার মা গঙ্গাকে প্রতিবাহিত করেন, তাই গঙ্গার আরেক নাম হয় জাহ্নবী। চলে এলাম তৃতীয় ও সব থেকে ছোট দ্বীপটিতে। এই দ্বীপটিকে পাঞ্জাবি বাবা দ্বীপ বা টাপুও বলা হয়। আসলে এখানে রয়েছে একটি পাঞ্জাবি বাবা আশ্রম। পণ্ডিত ও ঋষি অষ্টবক্রের ভক্ত এক পাঞ্জাবি সাধু এখানে এসে তার আশ্রম তৈরি করেন এবং সেখানে সাধনা শুরু করেন। পরবর্তীকালে তার শিষ্যরা একের পর এক এই দ্বীপেই কিন্তু চালিয়ে যাচ্ছে সাধনা, আর এই সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে আশ্রমের পথ। পণ্ডিত ঋষি অষ্টবক্র রচনা করেন অষ্টবক্র গীতার। তার ছেলে
ঋষি খহল এখানেই তপস্যা করেছিলেন, তাই জন্যই কিন্তু এই স্থানটির নাম কাহলগাঁও। ভারী সুন্দর ও প্রাকৃতিক পরিবেশ পাবে এই এই দ্বীপগুলিতে। প্রচুর গাছপালা, তার মাঝ দিয়ে উঠে গেছে একটি সরু সিঁড়ি, এবং এই সিঁড়িটি উঠে গেছে একেবারে একেবারে দ্বীপের টপে, যেখানে রয়েছে প্রথমেই একটি ছোট্ট মন্দির বলবো না, পাঞ্জাবি বাবার একটি মূর্তি, সামনে রয়েছে তার শিষ্যের প্রতিমূর্তি। ঠিক সামনেই রয়েছে পাঞ্জাবি বাবার অতি সাদামাটা একটি আশ্রম। আশ্রম কি একটি ঘর ও মন্দির। দেয়ালে রয়েছে ঋষি অষ্টবক্র ও পাঞ্জাবি বাবার ছবি। তারা প্রত্যেকেই শিবের আরাধনা করতেন বা শিবের ভক্ত ছিলেন। অবশ্য আজ এই মন্দির প্রাঙ্গণে বা আশ্রম প্রাঙ্গণে দেখতে পাবে বিভিন্ন দেবদেবীর মূর্তি, যা পরবর্তীকালে ভক্তরা এখানে এসে প্রতিষ্ঠা করেছে। তবে মূল মন্দিরে দেখতে পাবে শিব পার্বতীর সঙ্গে মা গঙ্গা। খুব সুন্দর একটি সাদামাটা হলেও খুব সুন্দর এই মন্দির। এই দ্বীপের আনাচে কানাচে রয়েছে কিছু জৈন মন্দির বা স্থাপত্য, যেটা যেটা মনে করিয়ে দেয় হয়তো জৈন সাধুরাও এসেছিলেন এখানে। আর এবার ফেরার পালা। এবার যাব অন্য আরেকটি দ্বীপে। নেমে চলেছি আমাদের সেই ছোট্ট নৌকোর কাছে। তবে তার পাশে আরেকটি বড় নৌকো এসে দাঁড়িয়েছে আরো কিছু ভক্তদের নিয়ে কিংবা দর্শনার্থীদের নিয়ে। আমাদের পরবর্তী গন্তব্যস্থল বাঙালি বাবা আশ্রম ও মন্দির। বড় বড় পাথর দিয়ে চারিদিক থেকে কেমন যেন সুরক্ষিত রাখা হয়েছে এই দ্বীপটিকে। আসলে তিনটি দ্বীপই পাথরের মাঝে অবস্থিত, হয়তো তাই বহুকাল ধরে তারা এই গঙ্গার, এত খরস্রোতী গঙ্গার মাঝখানেও দাঁড়িয়ে আছে সগর্বে। আজ থেকে প্রায় 70 বছর আগে বিজয় গোস্বামী নামে এক বাঙালি সাধু এখানে আসেন এবং স্থাপন করেন এই দ্বীপে একটি আশ্রম। শুরু করেন তার সাধনা ও তপস্যা। তার মৃত্যুর পর তার শিষ্যও কিন্তু এই আশ্রম চালিয়ে যায়, কিন্তু তার শিষ্যের মৃত্যুর পর স্থানটি প্রায় পরিত্যক্ত হয়ে পড়ে থাকে। বহু বছর পর আবার এক রাধে বাবা এসে এর জীর্ণোদ্ধার করেন, নতুন করে স্থাপন করেন বা পুনর্জীবিত করেন এই আশ্রমটিকে। আজ এই আশ্রমটি যে নামেই হোক না কেন, এই দ্বীপটিকে কিন্তু বলা হয় বাঙালি বাবা দ্বীপ বা বাঙালি বাবা আশ্রম। চলো যাই, বাঙালি কি করে রেখে গেছে একবার দেখে আসি। এই দ্বীপের সামনের অংশটি, মানে যেখান থেকে উঠতে হবে, সেই স্থানটি বড় বড় পাথর দিয়ে ঘেরা, বেশ সুন্দর, আবার বেশ ভয়ঙ্করও বটে। কেমন যেন দাঁড়িয়ে আছে সগর্বে। এরা কি আমন্ত্রণ জানাচ্ছে, না সাবধান করে দিচ্ছে ভক্তদের বা যারা দর্শন করতে আসছে তাদের? ওই হুমড়ি খেয়ে পড়া বড় পাথরটির উপরে ওই অংশটি দেখেছো, একটা ঘর। যাই হোক, খাড়া সিঁড়ির উপর দিয়ে চলেছি বাঙালি বাবা আশ্রমের উদ্দেশ্যে। খাড়া সিঁড়ির ওপরে গেটে লেখা রয়েছে তপস আশ্রম, অর্থাৎ তপস্যা বা ধ্যানের আশ্রম, বাঙালি বাবা আশ্রম। এই বড় বড় পাথরগুলোর ফাঁক দিয়ে নিচে নৌকোটি দেখতে ভারী অদ্ভুত লাগছে। রয়েছে একটি থাকার জায়গা আশ্রমে। এছাড়া ওই সামনে পাথরের ফাঁকে তলায় রয়েছে একটি ছোট্ট মন্দির বা প্রার্থনার জায়গা। দেয়ালে রয়েছে বেশ কিছু দেবদেবতা ও মনীষীদের ছবি।
দেখেই বোঝা যায় সেগুলো বেশ পুরনো। এখানকার পুরোহিত আমাদেরকে বোঝাচ্ছিলেন এই এই আশ্রমের মাহাত্ম্য। এখানে যে কেউ আসতে পারে, থাকতে পারে এবং ধ্যান বা সাধনা করতে পারে। राधे बाबा ने इसका वो पूरा पुनर्जीर्णोद्धार किया, पूरा ये सब बना रहे हैं, सबके सहयोग से बन रहा है। लेकिन पहले तो किसी बंगाली बाबा का था। हाँ तो है बंगाली, वहाँ भी पोस्टर लगा होगा, ऊपर में भी है, सामने में भी है। এই আশ্রমের উঁচু প্রাঙ্গণ থেকেই দেখা যাচ্ছে তৃতীয় এবং শেষ দ্বীপটি যেখানে আমরা যাব এরপর। ওই দ্বীপটির বিশেষত্ব হলো ওটিতে এখন প্রচুর মানুষ আসে, কারণ ওখানে রয়েছে মন্দির। মন্দিরের চূড়া এখান থেকেও দেখা যাচ্ছে। আমার পেছনে রয়েছে শান্তিধাম, শান্তিধাম আশ্রম। এই আইল্যান্ডে কিন্তু ফটোগ্রাফি একেবারেই বারণ, তাই আমার ক্যামেরা থাকবে, যাবে এই ঘাট পর্যন্ত, ওপরে উঠবে না। ওপরে কি আছে সেটা আমি পরে তোমাকে এসে বিস্তারিত জানাচ্ছি। আগেই বলেছি শান্তি বাবা দ্বীপে ক্যামেরা অ্যালাউড নয়, ছবি তোলা বারণ। তাই কি দেখলাম তোমাকে বর্ণনা করে বোঝাচ্ছি। দ্বীপের খাড়া সিঁড়ি দিয়ে ওপরে উঠেই ডানাতে পেলাম শান্তি বাবার মঠ ও তার মূর্তি। আরও খানিকটা ওপরে উঠে গিয়ে বাঁ হাতে পেলাম একটি শিব মন্দির রয়েছে, একটি বেশ বড় শিবলিঙ্গ। তারপর ডান দিকে মূল মন্দিরে যেই চূড়োটা দেখা যাচ্ছে তার সেই মন্দিরে রয়েছে লক্ষ্মীনারায়ণ, মা গঙ্গা ও মা দুর্গা একসাথে। ফেরার পথে একটা বালির চর দেখে মাঝিকে সেদিকে নৌকো নিয়ে যেতে বললাম। নেমে পড়লাম সেই বালির চরে। অনেকটা সমুদ্রের বিচের মতো, প্রচুর বালি, ভারী সুন্দর লাগছিল। তবে ওপরে গিয়ে কি পেলাম দেখো। কেহেলগাঁও ঘাট থেকে আবার একটা টোটো নিয়ে প্রায় 12 কিলোমিটার পথ অতিক্রম করে এলাম বিক্রমশিলা রুইন্সে। 25 টাকা এন্ট্রি ফি। প্রথমে ঢুকেই বাদিকে পেলাম একটি মিউজিয়াম, যাতে রাখা রয়েছে বিক্রমশিলা এই অঞ্চল থেকে পাওয়া বেশ কিছু স্থাপত্য, আর রাখা রয়েছে কিছু প্রতিকৃতি ও ছবি। একটু এগিয়েই দেখতে পেলাম বিক্রমশিলা মহাবিহারা বা মহাবিদ্যালয়। পেহেলগামের মতন এমন একটা অজানা গ্রামে যে এত মূল্যবান, এত এত বিশিষ্ট ঐতিহাসিক দ্রষ্টব্য আছে, না এলে জানতেই পারতাম না। হ্যাঁ, বিক্রমশিলা নাম শুনেছিলাম, কিন্তু এর ইতিহাস আজ আমরা জানব। বিক্রমশিলা ভাগলপুর গ্রামের নাম কেহেলগাঁও। বিশ্বের এক অন্যতম শ্রেষ্ঠ শিক্ষাকেন্দ্র ছিল এই বিক্রমশিলা। প্রাচীন ভারতের জ্ঞান চর্চার স্বর্ণযুগে নালন্দার পাশাপাশি গড়ে উঠেছিল বিক্রমশিলা। নালন্দা গড়ে উঠেছিল 4র্থ শতাব্দীতে গুপ্ত যুগে, আর 8ম শতাব্দী নাগাদ নালন্দার মান পড়তে থাকে। সেই কারণে তৎকালীন পাল বংশের রাজা ধরমপাল প্রতিষ্ঠা করেন আরও একটি অতি উচ্চমানের বৌদ্ধ শিক্ষাকেন্দ্র, বিক্রমশিলা মহাবিহারা। স্থাপনের খুব অল্প সময়ের মধ্যেই বিক্রমশিলা একটি বৃহৎ ও জনপ্রিয় আবাসিক বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়। এখানে 100 আচার্য ও 1000 ছাত্র অধ্যয়ন করত। বৌদ্ধ ধর্ম দর্শন, ন্যায় ও যুক্তিবিদ্যা, ব্যাকরণ,
দর্শন ও তত্ত্ববিদ্যা এবং বজ্রযান, বৌদ্ধ ধর্ম জাতীয় আরও অনেক কিছু নিয়ে পড়াশুনো হতো এখানে। তবে কালে কালে এটি বিখ্যাত হয়ে ওঠে থিওলজি এবং তন্ত্রশাস্ত্রে। ছাত্ররা আসতো তিব্বত, নেপাল, দক্ষিণ পূর্ব এশিয়া এবং মধ্য এশিয়া থেকে। ছাত্রদের ইউনিফর্ম ছিল তো গেরুয়া বস্ত্র ও মাথা নেড়া, বলা হতো ভিক্ষু। বিক্রমশিলার প্রাণকেন্দ্র ছিল ঠিক মাঝে অবস্থিত এই স্তূপাটি। এর চারিদিকে অনেকটা মাঠ ছেড়ে তৈরি হয়েছিল 208টি ভিক্ষু কক্ষ। ছিল বড় বড় পাঠাগার ও প্রার্থনা গৃহ। নালন্দার মতো এখানেও ছিল অসংখ্য পুঁথি ও পাণ্ডুলিপি ভরা বিশাল গ্রন্থাগার। কিন্তু প্রশ্ন হলো, কোথায় গেল সেসব? 1203 খ্রিস্টাব্দে বখতিয়ার খিলজির বাহিনী বিক্রমশিলায় আক্রমণ চালায়। সমগ্র বিহারটি ধ্বংস করা হয়, আগুন ধরিয়ে দেওয়া হয়। অসংখ্য ভিক্ষু ও পণ্ডিত মারা যায় বা পালিয়ে যায়। বিক্রমশিলার অন্যতম শ্রেষ্ঠ পণ্ডিত ছিলেন অসিতা দীপঙ্করা শ্রীগানা। তিনি পরে তিব্বতে গিয়ে বৌদ্ধ ধর্মের পুনর্জাগরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। হ্যাঁ, এই সেই বিক্রমশিলা আজ রয়েছে একটি রুইন্সের মধ্যে, কিন্তু মনে করিয়ে দিচ্ছে আমাদের সেই গৌরবময় জ্ঞানের স্বর্ণযুগের কথা। সেই গর্বের ইতিহাসকে মনে করে একটা লাইক করো আর কমেন্ট করো। আমার ভারত, আমার গর্ব। বিক্রমশিলার গেটের সামনে থেকে আবার একটি টোটো নিয়ে এগিয়ে চললাম গঙ্গার দিকে। মাত্র কয়েক কিলোমিটার এগিয়েই পেলাম গঙ্গা ও কোশি নদীর সঙ্গমস্থল। সেখানেই গড়ে উঠেছিল একটি ধার্মিক স্থান, যার নাম বাবা বটেশ্বরনাথ ধাম। এই স্থানেই রয়েছে একদম গঙ্গার উপরে একটি শিব মন্দির, রয়েছে আশ্রম ও আরও কয়েকটি মন্দির। বশিষ্ঠ মুনিও নাকি এখানে কিছু সময় সাধনা করেছিলেন। পরবর্তীকালে বাবা বটেশ্বরনাথ বহু বছর সাধনা করেছিলেন এখানে বিভিন্ন গুহার কথা পরে আসছি। তারপর থেকে বিভিন্ন সময়ে সাধু ও সন্তরা এখানে সাধনা করেছেন, হয়তো আজও করছেন। মূল মন্দিরে রয়েছে বিভিন্ন দেবদেবীর মূর্তি, রয়েছে শ্রী হনুমান, রয়েছে রাম, সীতা ও লক্ষ্মণ, রয়েছে কিছু কিছু সাধু সন্তদের ছবি বা মূর্তিও। মন্দিরের ঠিক সামনেই পার্কিংয়ের পেছনে রয়েছে বেশ কিছু গুহা। হ্যাঁ, গুহার মুখ তুমি দেখতে পাবে। এই সারা পাথরের পাহাড়ের গায়ে রয়েছে অসংখ্য গুহা, আর এই গুহাগুলো ভেতরে কত দূর চলে গেছে কেউ জানে না। কেউ বলে এই গুহা এখান থেকে চলে গেছে সেই মুঙ্গের ফোর্ট অবধি। এই গুহাগুলো নাকি বাবা বটেশ্বরনাথ নিজে হাতে তৈরি করেছিলেন এবং এই গুহার মধ্যেই নাকি তিনি সাধনা করছিলেন। আজ কেউ সাধনা করছে কিনা জানি না, তবে গুহাগুলো একটু এক্সপ্লোর করার চেষ্টা নিশ্চয়ই করব। তবে বড় অন্ধকার, আর ভেতরে বড় আলো না থাকার জন্য ঢোকা খুব মুশকিল, বোঝা খুব মুশকিল। লোকাল কয়েকটি ছেলে বলল ভেতরে কোথাও নাকি একটা হট স্প্রিং আছে, তাই ওদেরকে সাথে নিয়ে আমি ভেতরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। জানি না কতটা বিপজ্জনক ছিল সেটা, কিন্তু সেই বিপদের আকর্ষণ তো আমাকে সবসময়ই করে। তাই চললাম সেই লোকাল ছেলেগুলো নিয়ে তপ্ত পানি বা হট স্প্রিংয়ের খোঁজে। প্রচণ্ড অন্ধকার, প্রতিটি ছেলের হাতেই রয়েছে একটি মোবাইল এবং মোবাইলের আলো জ্বলছে, কিন্তু সে আলো যেন যথেষ্ট নয়।
তবুও পায়ে পায়ে এগিয়ে চলছি। কোথাও বা গুহা বড়ই সরু এবং উপরে মাথার থেকে অনেক নিচু, যেখানে হামাগুড়ি দিয়ে এগোতে হয়। তবু এগিয়ে চললাম সেই অজানা একটা হট স্প্রিংয়ের খোঁজে। সত্যি কি সেখানে কোনো হট স্প্রিং আছে? অনেকে মনে করে এখানে ভেতরে বেশি দূর এক্সপ্লোর করার চেষ্টা করতে গিয়ে অনেকে নাকি হারিয়ে গেছে আর কোনোদিন ফিরতেই পারেনি। সত্যি তো, এত অন্ধকারের মধ্যে কি করে বুঝবে কোন দিকে পথ? আর সঠিক পথ না পেলে এর যে শেষ কোথায় কে জানে। তবু এই ছেলেগুলোর ভরসায় আমি চললাম হট স্প্রিংয়ের খোঁজে। বেশ খানিকটা এগিয়ে গিয়ে একটু জল পেলাম বটে, কিন্তু হট স্প্রিং কোথায়? হাত দিয়ে দেখলাম না, এ জল ঠান্ডা, গরম নয়। কিন্তু যাই হোক, জল তো পেলাম। তাই জল পেয়ে সেই জলই একটুখানি মাথায় দিয়ে ফিরলাম গুহার বাইরে। গুহা থেকে বেরোনোর পথে আরো একটি গুহা চোখে পড়ল এবং সেখান থেকে কিছু শব্দ আসছিল। এগিয়ে গিয়ে দেখলাম ঠিক তাই, ওই গুহার মধ্যে একজন সাধু বসেছেন সাধনায়। আজও রয়েছেন সাধনায়, অনেকটা বটেশ্বর বাবার মতোই। সারাদিনে এই সবটা দেখে সন্ধেবেলার ট্রেনে ফিরে যেতে পারো কলকাতায়। পৌঁছে যাবে পরের দিন সকালে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো। আর হ্যাঁ, আমার চ্যানেলে নতুন করলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি ডুগং দত্তা, দ্য মকিং বং।